সকল ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের আমার আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 5-এর জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। এখানে আমরা একবারে জীববৈচিত্র্য কী থেকে শুরু করে কিভাবে জীববৈচিত্র্যর আমাদের যে গুরুত্ব আছে সেটা পড়ব এবং কিভাবে সেটা আমরা সংরক্ষণ করব তাদেরকে সেগুলো সম্বন্ধে পড়ব। পড়াটা খুবই সোজা, কিন্তু অনেক কিছু আমাদের মনে রাখতে লাগে। তো আমরা চলো ভালো করে পড়ি। এখানে দেখো একটা পৃথিবীর আমাদের ম্যাপের গ্লোবটার ছবি দেওয়া আছে এবং সেখানে কি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের জীবেদের দেখতে পাচ্ছি। এটা কি মাছ রে? শার্ক ধরে নেই এটাকে। এটা কি জেব্রা, এখানে হরিণ, আরও অন্যান্য পশু পাখি আছে। এই ছবিটার মাধ্যমে এটাই বোঝাতে যাচ্ছে যে পৃথিবীতে শুধু মানুষের না, পৃথিবীটাকার সব জীবেদের পৃথিবীটা। একটা মানুষের যতটা গুরুত্ব আছে একটা আমাদের পৃথিবীতে, অন্যান্য জীবেরও ঠিক ততটাই গুরুত্ব আছে। আর এটা কি বলতো, এখানে ছবিটাতে এটা কচুরিপানা নিয়ে পড়বো। এবার প্রথমে আমরা চলে আসি জীব বৈচিত্র্য জিনিসটা কি। জীব বৈচিত্র্য বলতে বোঝায় কোনো স্থানে জীবের বিভিন্নতাটা। মনে করো তুমি লাটাগুড়িতে গেলে, লাটাগুড়ি ফরেস্টে গিয়ে কি দেখতে পাবে? সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ফরেস্টের প্রাণী দেখতে পাবে। এটাই কি, তুমি সেখানে গিয়ে হরিণ দেখতে পাবে, হাতি দেখতে পাবে, বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী দেখতে পাবে, সাপ দেখতে পাবে, কিংকবরা দেখতে পাবে, অজগর দেখতে পাবে। এগুলো কি সেই এলাকার জীব বৈচিত্র্য। মানে একটা এলাকায় কত ধরনের জীবের বিভিন্নতা দেখা যায় তাকেই বলা হয় জীব বৈচিত্র্য। সেটা অণুজীব হতে পারে বা বড় বড় আমাদের মতো মানুষের মতো জীব হতে পারে। এবার তোমরা বলো তো, বোলবাড়িতে তোমরা আছো, বোলবাড়িতে জীবের প্রচুরতা মানে বেশি পরিমাণে জীব বৈচিত্র্য পাওয়া যায় না ফরেস্টের মধ্যে? নিশ্চয়ই ফরেস্টে। তো এটাই হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য, কি কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত বিভিন্ন প্রকার জীব, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, অণুবীক্ষণীয় জীব হতে পারে। তাদের মধ্যে কি প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা, বিভিন্নতাটা, তাকেই আমরা বলছি ওই স্থানের জীব বৈচিত্র্য। এবার একজন বিজ্ঞানী, এরা হচ্ছে ন্যাচারালিস্ট বা প্রাকৃতিকবিদ, যারা কি এই যে ডব্লিউ.জি. রোজেন, এ প্রথম বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যকে আমরা ইংরেজিতে বলি কি, ভালো করে পড়বে এমসিকিউ এর জন্য, বায়োডাইভার্সিটি কথাটি প্রথমবার প্রবর্তন করেন। কিন্তু যখন প্রবর্তন করেন এই কথাটা অত জনপ্রিয় ছিল না। পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী কি, এডওয়ার্ড উইলসন, ইনি এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে কি করে জনপ্রিয় করে তোলেন, সবার মধ্যে পৌঁছে দেয় যে জীব বৈচিত্র্য কতটা গুরুত্বপূর্ণ, কীভাবে তাদের সংরক্ষণ করা যায়। এর জন্য এ কি করেছে, জীব বৈচিত্র্যটাকে জনপ্রিয় করেছে। এবার আমাদের জীব বৈচিত্র্য রেখে লাভটা কি? কি কোনো কাজে দিবে জীব বৈচিত্র্য রেখে? অনেক লাভ দেবে। এক নম্বর কি আছে, খাদ্য উৎপাদনে। আমাদের মধ্যে যত উদ্ভিদ প্রজাতি থাকবে তত কি ভ্যারাইটিস রকমের খাদ্য আমরা পাবো। এক নম্বর কি দেওয়া হচ্ছে দেখো, শস্য উৎপাদনকারী উদ্ভিদ। আমরা কি খাই সকালে উঠে বা মধ্যাহ্নে বা রাত্রে? কি খাই? ভাত খাই, রুটি খাই। কোথাতে পাবো? ধান, গম, ভুট্টা, জব, জোয়ার, বাজরা ইত্যাদি থেকে। এবার এই উদ্ভিদগুলো যদি নাই হয়ে যায়, আমরা খাবার পাবো না। দুই নম্বর কি, মশলা উৎপাদনে। ধনে পাতা আমরা খাই। তারপর কি, মৌরি, এলাচ, গোলমরিচ, জিরে, লবঙ্গ, এগুলো কি মাছ মাংসের মধ্যে না দিলে টেস্ট হবে না। এবার এই গাছগুলো যদি নাই হয়ে যায় তাহলে কেমন হবে? খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। দুই নম্বর কি, তিন নম্বর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফল, এগুলো কোথা থেকে পাই? আমরা গাছ থেকে পাই। তারপরে কি, মাংস উৎপাদনকারী প্রাণী, গরু, শূকর, ভেড়া, মুরগি, এগুলো আছে জন্যই তো আমরা মাংস পাচ্ছি। ডিম উৎপাদনকারী হাঁস, মুরগি, অন্য অন্য টার্কি এগুলোও আছে, তাদের থেকে আমরা কি পাই? ডিম পাই। তাহলে জীব বৈচিত্র্যের এক নম্বর গুরুত্ব কি, আমরা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাই। তারপরে কি আছে আমাদের, ড্রাগ বা ওষুধ তৈরিতে। সিনকোনা গাছের, এই যে সিনকোনা গাছ, এটা হ্যাঁ, সিনকোনা গাছের ছাল থেকে আমরা কি পাই? কুইনাইন পাই, তাই না? কুইনাইন আমাদের কিসে সাহায্য করে? ম্যালেরিয়া রোগের উপশমে, উপক্ষার, যেটাকে আমরা ওষুধ। দুই নম্বর কি, ইসবগুল। তোমরা কোনোদিন ইসবগুল শরবত খেয়েছো? এটা হচ্ছে ইসবগুলের গাছ, তার যে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, সেগুলো থেকেই আমরা এরকম করে পাউডার পাই। বাজারের মধ্যে কিনতে পাওয়া যায়, 10 টাকা বা 20 টাকাতেই পাওয়া যাবে। কি করি আমরা, ইসবগুলকে রাত্রেবেলা জলের সঙ্গে ভিজিয়ে রাখি, তাল মিশ্রি দিই বা চিনি দিই, দিয়ে পরের দিন সেটা একদম দেখবে জেলের মতো থকথকে হয়, খেতে ভালো লাগে। এটা খেলে কি হয় বলতো, কোষ্ঠকাঠিন্য, মানে যাদের পায়খানা শক্ত হয়ে যায়, পায়খানা সহজে হয় না, তাদের ক্ষেত্রে এই ইসবগুল দিলে কি হবে বলতো, ইসবগুল আমাদের পাকস্থলী যখন ক্ষুদ্রান্তের মধ্যে যাবে না ইসবগুলটা, তখন পায়খানা কেন শক্ত হয়? যখন আমাদের এই ক্ষুদ্রান্তের মধ্যে কি জলের পরিমাণ কমে যায়,
তখন আমাদের পায়খানাটা কি হয়, শক্ত হয়ে যায়। এবার ইসবগুলোর মধ্যে কি থাকে, ফাইবার। ফাইবার, এই ফাইবারগুলো কি করে বলতো, ফাইবারগুলোকে জলগুলোকে আটকে রাখতে সাহায্য করে। এবার তাহলে কি, যেগুলো অপচ্য খাদ্যবস্তু যেগুলো পায়খানায় আমাদের যাবে, সেগুলোর মধ্যে কি থাকবে, এইসবগুলোর কণাগুলো থাকবে, সেগুলো কি করবে, জলগুলো জমা রাখবে। তার ফলে কি হবে, পায়খানাটা আমাদের নরম হবে, শক্ত হবে না। ওটার জন্য বলছে কোষ্ঠকাঠিন্য দূরীকরণে এটা ব্যবহার। যাদের পায়খানা শক্ত হয় তারা অবশ্যই এইসবগুলো বেশি টাকা দাম না শরবত খাবে, চিনি মিলাও হয়ে যাবে, কথা না। তারপরটা কি, টেক্সাস এসপি, এক ধরনের গাছ, যেটা থেকে আমরা ট্যাক্সল নামে একটা কেমিক্যাল পাই, এবং সেটা আমাদের কিসের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, ক্যান্সারের রোগে। আর্মাডিলো, এই দেখো এই পাশে প্রাণীটা, এইটা অনেকটা ভ্রান্ত ধারণা। আমাদের এই প্রাণীটা মানে এই অপপ্রচারে, এই যে কুষ্ঠরোগের গবেষণায় আমাদের এটা ব্যবহৃত হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাহায্য করে না। এই যে সেলগুলো দেখতে পাচ্ছ না উপরের, বিভিন্ন মানে আমাদের কি আগেকার দিনে কি বেশিরভাগের ক্ষেত্রে আমরা কি বলে এটাকে, কুসংস্কারে ভুগি, ভাবে যে এই উপরের আঁশগুলো দিয়ে নাকি আমাদের এই কুষ্ঠরোগের আমরা প্রতিরোধ করতে পারি। কিন্তু এটা কি তা হয়? এই যে শিলিগুড়ির যেতে, জলপাইগুড়ি শিলিগুড়ি যেতে যে ইয়েগুলো থাকে না, কি যেন বলে, টোল প্লাজাগুলো যেখানে টাকা নেয়, ওখানে পুলিশ থাকে। পুলিশ প্রত্যেকটা গাড়ি চেক করে যে কোনো রকম এরকম পাচার হচ্ছে কি না, এবং প্রায়ই দেখা যায় যে এই ধরনের প্রাণীগুলো, সেলগুলো ধরা পড়ে, যেগুলো এখান থেকে নেপাল থেকে চায়নায় বিক্রি করে। চায়নার ওদিকে লোক ভাবে যে এগুলো দিয়ে এগুলোকে পাউডার করে গুঁড়া করে খেলে নাকি কুষ্ঠরোগ দূর হয়। তো গেল এটা ওষুধ, ড্রাগ তৈরিতে। এরপরে আমাদের আছে কি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষে। তোমরা জানো কি স্টোন স্পিসিস পড়েছো, ওই যে সুন্দরবনের কি স্টোন স্পিসিস, আমরা বাঘ পড়েছিলাম না, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যদি না থাকে, হটস্পটে পড়েছিলাম, তাহলে কি হবে, সেই এলাকার বাস্তুতন্ত্রটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি একটা খাদ্য শৃঙ্খল থেকে একটা প্রাণীকে জাস্ট বের করে দাও, দেখবে গোটা পরিবেশটাই ওই খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত সমস্ত প্রাণী কি হয়েছে, ধ্বংস হয়েছে। তুমি যদি একটা পুকুর থেকে মাছ তুলে দাও, পাখিগুলো বেঁচে থাকবে না। তো বাস্তুতন্ত্র, এবার জীবের বিভিন্নতাটা থাকবে, তবেই তো জীব আমাদের পরিবেশটা ভালো থাকবে, তাই না। এই তাহলে বাস্তুতন্ত্র মানে পরিবেশ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সাহায্য করে। লাস্টে কি, জলবায়ু নিয়ন্ত্রণ। তুমি যদি গাছ কেটে ধ্বংস করে দাও, থাকবে আমাদের জলবায়ু ঠিকঠাক থাকবে না। আমাদের কি হবে, জলবায়ু নিয়ন্ত্রণে আমাদের সাহায্য করবে। এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তুমি গাছ কেটে দিলে জল কি হবে, অক্সিজেন পরিমাণ কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। জলচক্র, আমাদের গাছগুলো আছে জন্যই তো আমাদের বৃষ্টি পড়ে, তাই না। যদি গাছ না থাকতো কি হতো, বৃষ্টি পড়তো না। তার জন্য দেখবা যেই অঞ্চলে ফরেস্ট বেশি সেই দিকে বৃষ্টিপাত বেশি। তুমি আমাদের এখানের থেকে মালবাজারের দিকে চলে যাও, দেখবে ওদিকে বৃষ্টিপাত বেশি। এবার আমরা পড়ব একটা পেজ, ঠিকই আছে, হ্যাঁ। এরপর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। এটা কি রে, একটা চিড়িয়াখানা বা জু। বেঙ্গল সাফারি গেছো কেউ? একটা অঞ্চলে যদি একটা চিড়িয়াখানা থাকে, সেই অঞ্চলে কি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হবে না? কেন, কিভাবে হবে? বেঙ্গল সাফারি আমাদের বক্সায় আছে, সেখানে সবাই যায়, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে, দেখতে যায়। এবার তুমি ওখানে কৃষি করে যাবে, বাসে যাবে, তার জন্য কি পয়সা খরচ করবে, ওখানে গিয়ে আশেপাশের কোনো দোকান থাকলে সেখানে গিয়ে খাবে, কোনো হোটেল রেস্টুরেন্টে গিয়ে থাকবে, তারপর তুমি কি ওইখানে টিকিট কাটবে, টিকিট কাটে দেখবে, আবার ফেরার সময় কি ট্রেনে করে টাকা দিয়ে, বন্দে ভারত যে ট্রেনটা আছে সেটা যায় কিন্তু এখানে টাকা দিয়ে। তাহলে কি, একটা জু যদি এক জায়গায় থাকে, সেই অঞ্চলের সমস্ত কি অর্থনৈতিক বাকি মানুষগুলো কি ওখান থেকে লাভবান হচ্ছে না? তাহলে জীব বৈচিত্র্য যদি থাকে, এবার মনে করো একটা অঞ্চলে বাঘই নেই, সেখানে কি মানুষ দেখতে যাবে? বেঙ্গল সাফারি থেকে যদি বা সুন্দরবন থেকে আমরা বাঘটাকে মেরে শেষ করে দিলাম, সুন্দরবন কেউ যাবে দেখতে না? তাহলে জীব বৈচিত্র্য কি ওই এলাকার অর্থনৈতিক দিক দিয়ে কি অনেক হেল্পফুল হয়। লাস্টে কি, শিল্প এবং সাহিত্যের প্রভাব। এবার যদি আমাদের এখানে লাটাগুড়ি ফরেস্ট আছে, দেখবা অনেক বই পাওয়া যায়, লাটাগুড়ি ফরেস্টে কি আছে, কোন প্রাণী আছে, এখানকার কোন ধরনের আদিবাসী বসবাস করে। এবার এখানকার এই জীব বৈচিত্র্য আছে জন্য তো এই ধরনের সাহিত্যগুলো মানুষ লিখেছে, না থাকলে লিখতো না। তারপর কি, বিভিন্ন ধরনের যে গল্প, কবিতা, বই এগুলো লেখে। আর কি, আমাদের যখনই কোনো রকম সমস্যা হবে জীবনে, তখন আমরা কোথায় যাই বলতো?
আমরা ফরেস্টে ঘুরতে যাই, ফরেস্টে গেলে কি হয় বলো তো, একবার যাই তো লাটাগুড়ি ফরেস্ট, দেখবে মনটা ভালো হয়ে যাবে। সবুজ দেখলে মনে রাখবে আমাদের মন ভালো হয়ে যায়। তুমি অন্য কোনো কালার দেখো আর সবুজ দেখো, সবুজ দেখলে দেখবে মনটা আমাদের ভালো হয়ে যায়। সেটা ধান ক্ষেত দেখো আর অন্য কোনো গাছই দেখো, তো আমাদের যদি ফরেস্ট থাকে এটাকে বলা হয় অ্যাস্থেটিক বিউটি, মানে মনের সৌন্দর্যটাকে নির্দেশ করে। এই যে আমাদের মনকে কি করে, নির্মল আনন্দ দেয়, যেটা তুমি বোঝাতে পারবে না যে ভালো লাগছে এমন, কিন্তু আমার দেখে আমার ভালো লাগছে। এরপর হচ্ছে আমাদের যত দিন যাচ্ছে আমাদের কি জীব বৈচিত্র্য বাড়তেছে না ধ্বংস হচ্ছে? ক্যামেরাটাতে টাচ করিস না। এবার আমাদের যত দিন যাচ্ছে আমাদের জীব বৈচিত্র্য দিন দিন কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। বিভিন্ন কারণ আছে। এক নম্বর হচ্ছে কি আমাদের জমি ব্যবহারের রীতির পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস। এক নম্বর কি, নগরায়ন। মানুষের জনসংখ্যা যত বাড়ছে আমরা কি করছি, ফরেস্ট এলাকাটাকে আস্তে আস্তে ধ্বংস করে গাছ কেটে কেটে কি করছি, ওই জায়গাটায় বাড়ি বানাচ্ছি। অবশ্যই। তার ফলে কি, বাড়ি বানানোর ফলে কি হয়েছে, আমাদের উদ্ভিদ প্রাণীগুলো কি হয়েছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। দুই নম্বর শিল্পায়ন। এই দেখো নগরায়ন, এটা এটা কি বলতো, ঝাড়খণ্ডের একটা কোল ফিল্ড। কোল মানে কথা না, কোল ফিল্ড বলতে যেখান থেকে কোল, যে আমাদের কয়লা আছে সেখান থেকে উত্তোলন করা হয়। নর্মালি যেই জায়গাটায় কয়লা থাকে সেই জায়গাটা আমাদের ফরেস্টও থাকে, এবং তার জন্য সেখানকার আদিবাসীরা কি করতে হবে, কয়লা যদি তুলতে হয় ফরেস্টে কি করতে হবে, কেটে ফেলতে হবে, ধ্বংস করতে হবে। ফরেস্টে যদি না থাকে সেখানকার জীবগুলো থাকবে না। এবার তার জন্য দেখবে মাঝে মাঝেই যে সেখানকার আদিবাসী যে লোকগুলো আছে তারা কি করে, প্রোটেস্ট করে যে এখানে আমরা কোল উত্তোলন করতে দিব না। এইটা কি বলতো, লাটাগুড়ি ফরেস্টের ছবি। ফরেস্টের মাঝখান দিয়ে আমাদের কি আছে, 31 নং জাতীয় সড়ক বা 17A হাইওয়ে। আমাদের আগে ছিল 31 নং জাতীয় সড়ক, সেটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, এখন সেটাকে বলি 17C নাম্বার হাইওয়ে, যেটা আমাদের 27 নাম্বার ন্যাশনাল হাইওয়ে যেটা জলপাইগুড়ি থেকে আছে, আমাদের 17 নাম্বার হাইওয়ে যেটা মালবাজারের দিকে আছে, দুটাকে কানেক্ট করে। এই রাস্তাটার মধ্যে রাস্তাটা যখন তৈরি করেছে তার ফলে কি হয়েছে, এই পাশের যেগুলো প্রাণী জাতীয় প্রাণী, যেগুলো মানে যারা উঠতে পারে, বড় যারা প্রাণী, তারা তো রাস্তাটা সহজেই চলাচল করতে পারে, তাই না? ছোট ছোট যেগুলো অমেরুদণ্ডী প্রাণী আছে তারা রাস্তা পার হতে পারবে না। তার ফলে কি হবে, এই জায়গাটা একটা ব্যারিয়ারের সৃষ্টি হবে, এই পাশের প্রাণীগুলো ওই পাশে যেতে পারবে না, এবং যখন যায় কত হাতি কত হরিণ কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না? তারপরে কি জীব বৈচিত্র্য বাড়বে না কমবে? কমবে। এই হচ্ছে এক নম্বর কারণ, আমাদের জমির ব্যবহারের রীতির পরিবর্তনের ফলে এটা হয়। তারপরে কি আছে আমাদের, চোরা শিকার। যত দিন যাচ্ছে মানুষরা কি করছে, চুরি করছে। কিভাবে চুরি করছে, হচ্ছে হ্যাঁ, এক নম্বর দেখো হাতির দাঁতের জন্য। এই যে হাতির দাঁত দিয়ে অনেক ধরনের কি করে শৌখিন জিনিস তৈরি করে। কেউ চামচ বানাবে, ঘরের মধ্যে ঢুকে রাখবে যে হাতির দাঁতের চামচ। কেউ কাপ বানাবে, হয়তো ব্যবহার করবে না, সাজিয়ে রাখবে হাতির দাঁতের দাম, এবং সেগুলোর দাম প্রচুর, কোটি কোটি টাকা নিলামে বিক্রি হয়। তাহলে এবার একটা চোর যদি একটা হাতির দাঁতকে কাটতে পারে তাহলে কি কোটি কোটি ইনকাম, তার লাখ লাখ ইনকাম দাঁতের ফলে। তার ফলে কি হচ্ছে, আমাদের হাতি হত্যা করা হচ্ছে, তার ফলে কি হাতির সংখ্যা অনেক কমে যাচ্ছে। দুই নম্বর কি, চামড়ার জন্য। এই যে চিতাবাঘের চামড়া দিয়ে আমরা কি করি, এরকম করে বাঘের চামড়া কেটে নিয়ে বাঘটাকে ওখানে ফেলে দিয়ে নিয়ে এসে সেগুলো দিয়ে জ্যাকেট বানায়। এই জ্যাকেটগুলোর দাম, নর্মাল জ্যাকেটের দাম কত, 2000 3000, ভালো জ্যাকেট যদি হয়, পুমা ব্র্যান্ডেড যদি কেন, এগুলো কত 50,000, 1 লাখ, 10 লাখ, এরকম 10 লাখ টাকা দিয়ে একটা জ্যাকেট বানাচ্ছে, তাহলে কি অনেক লাভ। শিং, গন্ডারের শিংয়ের জন্য কি করছে, আমরা গন্ডারের শিংটা কি করবে, একে মারবে, মেয়েটার শিংটা কেটে নিয়ে চলে যাবে। গন্ডারের শিং থেকে নাকি অনেক ওষুধ তৈরি হয়, অনেকের অনেক কুসংস্কার। আবার ওই যে বললাম, এই শৌখিন জিনিসপত্র তৈরি করে সাজিয়ে রাখার জন্য এগুলা শিংগুলা কাটে। বর্তমান দিনে কি হচ্ছে, আফ্রিকার ওদিকে এতই চুরি পরিমাণ বেড়ে গেছে যে অ্যাকচুয়ালি চুরি কারা করে, চুরির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের লোকই যুক্ত। টাকা নিয়ে রাখে, এই সময় আয় মাইনে নিয়ে চলে যা, পরে গিয়ে ওরা ইনভেস্টিগেশন করতেছে, কে কিছু নেই, কে নিয়ে গেছে ধরা পড়লো না। এইবার আফ্রিকার লোক কি করতেছে, তুই গন্ডারটাকে শিংয়ের জন্যই মারবি তো, এবার আমাদের কি গন্ডারটাকে বাঁচিয়ে রাখা মেন উদ্দেশ্য, তাই তো, শিংটা তো না। এবার কি করছে লোকগুলা, ফরেস্টের লোকগুলা শিংটাকে কেটে নিয়ে চলে যায়, ওরাই নিয়ে চলে যায়। এবার শিংই যদি নাই, গন্ডার চোর আসবে মারার জন্য, কে একে মারার জন্য কিছু নেই, তার জন্য এখন এই টেকনিকটা ব্যবহার করছে, কিন্তু সেটা কিন্তু খুব একটা ভালো না। ওই প্রাণীটা যেটার জন্য ও পরিচিত সেটাই কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু কি করব, বাঁচিয়ে রাখতে তো লাগবে। এটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডার, যেটা আমাদের
আমাদের লাটাগুড়ি ফরেস্টও বা গরুমারা ন্যাশনাল পার্কেও পাওয়া যায়। এরপরে বিশ্ব উষ্ণায়ন, আগেই পড়েছ। একটা আছে গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর উষ্ণতা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেরু অঞ্চলে কি আমাদের মেরু শিয়াল, মেরু ভাল্লুক এগুলো থাকে। এইবার উষ্ণতা যখন বৃদ্ধি পাচ্ছে, এই এলাকায় বরফগুলো থাকবে না। এবার এই বরফ যদি না থাকে, এরা কোথায় হাঁটাচলা করবে? নাই। তারপর দিন দিন আমরা এই পোলার বিয়ার বা মেরু শিয়াল, মেরু ভাল্লুক, সেগুলো কি হয়েছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে কি, এটা কি বলতো, জানো এটা কি? কি এইটা কি? এই যে রং বেরঙের জিনিসগুলো দেখতে পাচ্ছিস, কোরাল। এই কোরালগুলো কি? এক ধরনের প্রাণী যাদের বলি আমরা নিডারিয়া। নিডারিয়া প্রাণীগুলো থাকে, এই প্রাণীগুলোর নাম হচ্ছে নিডারিয়া, এবং এদের চারপাশে এই ক্যালসিয়াম কার্বনেটের আবরণ তৈরি করে। ভিতরে জীব আছে কিন্তু এদের ক্যালসিয়াম কার্বনেট যুক্ত করে এগুলা তৈরি করে। এই রং বিভিন্ন ধরনের রঙের হয়, বিভিন্ন শেপের হয়। সমুদ্রে জলের তীব্রতা, সমুদ্রের জলটা কোন দিকে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, তার উপর বিভিন্ন ধরনের শেপ তৈরি হয় এবং দেখতে কি খুব সুন্দর হয়। উদাহরণ আমাদের কি বলে ওটাকে, ভারতের যেটা কোন দিকে আছে, আরে মালদ্বীপ, মালদ্বীপে আছে। ভারতের তো না মালদ্বীপ, কি যেন ওর পাশের যে আমাদের লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপে আমাদের এরকম কোরাল আইল্যান্ড আছে অনেক। এবার এই যে কোরাল যে আছে, কোরাল তৈরি হওয়ার জন্য 20 ডিগ্রি সমুদ্রের টেম্পারেচার দরকার। তার থেকে বেশি হলে কোরালগুলো, এই যে প্রাণীগুলো আছে তার মধ্যে থাকা, সেগুলো মারা যাবে। মারা গেলে কোরালটা কে তৈরি করবে? করবে না কেউ। 20 ডিগ্রি যখনই বেড়ে যায়, এবার পৃথিবীর উষ্ণতা যখন বাড়ছে, সমুদ্রের জলের উষ্ণতা বাড়ছে, 20 ডিগ্রি যখন বেশি হচ্ছে, কোরাল বিচিং দেখা যায়, মানে যে রং বেরঙকে দেখতে পাচ্ছ সেগুলো সাদা হয়ে যায়। যার ফলে কি হয়েছে, আমাদের এই কোরালের মধ্যে যে বেঁচে থাকা যে জীবগুলা, এই যে মাছ দেখতে পাচ্ছ, সেগুলো এখানে থাকবে না, জীব বৈচিত্র্য নষ্ট। এরপর হচ্ছে দূষণ। এই যে আমাদের এটা কি, আমরা যখনই আমাদের কোনো পূজা হয় আমরা কি করি? বড় দুর্গা মায় কি নদীর মধ্যে ফেলে দিলাম। এবার নদীকে তো আমরা মা ভাবি, তার জন্য সমস্ত পূজা পার্বণ সব নদীর মধ্যে। একটা মানুষ মরে গেছে, তা নদীর পাশে জ্বালাবো, সব কিছুকে কি করি আমরা? নদীর পাশে করি। হাসপাতালে দূষিত আবর্জনা, সেটা কোথায় যাচ্ছে? নদীতে। তুমি ইউরোপের ওদিকে যাও, আমেরিকার ওদিকে যাও, তারা নদীকে দেখবে, আর ওখানকার নদী কত পরিষ্কার, ওখানকার মাছ একদম নদীর মধ্যে যে মাছগুলো আছে দেখতে পাওয়া যায়। আমাদের এখানে দেখতে পাবে? হয়তো আমাদের এই এলাকায় তুমি খুব একটা দেখতে, তিস্তা নদী পরিষ্কার আছে, যাও যমুনা, দিল্লি, কিছু দেখতে পাবে না, ফেনা দেখতে পাবে, খালি নোংরা। তার কারণ কি? আমাদের দূষণ। কোথা থেকে দূষণগুলো আসে? কীটনাশক। কীটনাশক যেগুলো আমরা প্রয়োগ করছি, সেগুলো কোথায় আসে? জলে। তার ফলে ওই যে ডিডিটি পড়াছিলাম, সেখান থেকে যেগুলো প্রাণী তাদের দেহে ওই যে কীটনাশকগুলো প্রবেশ করছে, ডিমের খোলসগুলো কি হচ্ছে? পাতলা হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস। 2 নম্বর কি? কলকারখানা বিষাক্ত। আমরা ময়নাগুড়ি চলে যাও, ময়নাগুড়ি যে কি নদী, এটা আমাদের নেওড়া নদী আছে। নেওড়া নদীর তুমি দেখো, ময়নাগুড়ি হসপিটালের আবর্জনাগুলো কোথায় আসে? সব ওইখানে, ওই নদীতেই। তার ফলে কি হচ্ছে? ওখানকার মাছগুলো বেঁচে থাকতে পারবে না, মারা যাবে। এই কীটনাশক, এটা একটা গেল। এরপর হচ্ছে অতি ব্যবহার। কোনো জিনিসের মাত্রাতিরিক্ত প্রয়োজনের তুলনায় যদি বেশি ব্যবহার করি, তার ফলে কি? সেটা ধ্বংস হওয়ার চান্স অনেক বেশি। কি কি কারণে? এই দেখো একটা হরিণ, এটাকে বলে কজুরি মৃগ, মুঞ্জাক। হ্যাঁ, কাজুরি মৃগ, কস্তুরি মৃগ একই, ওটাকে বলে মুঞ্জাক। এই যে হরিণটা আছে, তার নাভির মধ্যে এক ধরনের গ্রন্থি পাওয়া যায়, যেটা থেকে সেন্ট বেরোয়। সেন্ট মানে গন্ধ, সুগন্ধ বেরোয়। এইবার ওই সুগন্ধটা নেওয়ার জন্য কি করে? ওই হরিণটাকেই মেরে ফেলে। মারতে মারতে এমন জায়গায় এসে এটা বর্তমানে বিলুপ্তির পথে। তারপর কি? আরো কিছু কিছু অনেক প্রাণী আছে, যেমন কোথায় গেল আমাদের এই যে লাল চন্দন, এটা কি? পুষ্পা। পুষ্পা তো আমরা দেখে মজা পাই। এই ধরনের সিনেমাগুলো কি, এর ফলে কি হচ্ছে? এটা আরো বাহবা পাচ্ছে। গাছ কাটতেছে, ও আমাদের হিরো, ও গাছ কাটতেছে, তার জন্য আমরা কি ওকেই সাপোর্ট করি, পুলিশরা যাতে ওকে না ধরে। বাস্তবে কি সেটা ঠিক না? গাছ কেটে চোরাই মাল বিক্রি করছে, সেটা কি ভালো না? এইবার এই লাল চন্দনের প্রচুর দাম। কেন? আগে কি লাল চন্দনের এত দাম ছিল না, কিন্তু বর্তমানে পাওয়া যায় না। চুরি করতে করতে ওকে শেষ, ধ্বংসের পথে। এত ব্যবহার করছে, তারপরে লাল চন্দনের পুরো দাম। আর কি কি বিলুপ্ত প্রায় কতগুলো প্রাণী যেগুলো ভারতে পাওয়া যায় না, যেমন এশিয়াটিক চিতা। আমাদের কিন্তু যে চিতাবাঘ না, ওগুলো লেপার্ড। চিতাবাঘ কিন্তু ভারতে পাওয়া যায় না।
সেটাকে বলি এশিয়াটিক চিতা, সেটা বর্তমানে বিলুপ্ত। কেন? ওই যে আগেকার দিনে রাজা মহারাজারা কি আসতো, আজকে ছুটির দিন যাই বন্দুকটা নিয়ে একটু শিকার করে আসি, 10-12টা চিতাবাঘ মারে ফটো তুলে এরকম দেখবা রাজাগুলো এরকম করে বন্দুক নিছে একটা চিতাবাঘের এরকম করে ধরে এসে ফটো তুলছে একটা, দেখবে ঝুলানো আছে। তো এদের কি হচ্ছে, চিতাবাঘগুলো আজকে বর্তমানে পাওয়া যায় না, ওই ওদের বিলাসবহুলের জন্য আজকে আমাদের এই প্রাণীগুলো পাওয়া যায় না। একটা পাখি ডোডো পাখি, এই পাখিটার পালকগুলো ব্যবহার করতো তুলি তৈরি করতে, এতই ব্যবহার করছে মারতে মারতে ডোডো পাখি আর বর্তমানে পাওয়াই যায় না। এই দুটো হচ্ছে বিলুপ্ত প্রাণীর নাম, ভালো করে মনে রাখবে, ডোডো পাখি আর হচ্ছে এশিয়াটিক চিতা। সর্পগন্ধা কিসে ব্যবহার করা হয়? উচ্চ রক্তচাপ কমানোর জন্য। এত ব্যবহার করছি উচ্চ রক্তচাপ কমানোর জন্য, বর্তমানে সর্পগন্ধা আর বিলুপ্তির পথে। এরপর আসি প্রাকৃতিক দুর্যোগ। আমাদের জীববৈচিত্র্য হ্রাসের ফলে কি হচ্ছে, বিভিন্ন কারণে জীববৈচিত্র্য হয়। এক নম্বর কি, সুনামি, যেগুলো সমুদ্রের কাছাকাছি থাকে যেগুলো দেশ, যেমন বাংলাদেশ ধরো, শ্রীলঙ্কা ধরো, ভারতের যে গুজরাট ওই এলাকাটা আছে, জাপান বলো। ভূমিকম্প হলে কি হবে? সুনামি হবে। সুনামি হলে কি হবে? যদি আশেপাশে কোনো ফরেস্ট থাকে, জীববৈচিত্র্য খতম, শেষ। মেঘ ডাকা বৃষ্টি, কদিন আগে দেখলেন আমাদের দিকে আসামের যে যে বন্দুক টন্দুক ভেসে আসলো, আবার সিকিম হঠাৎ কি হরপাবান বলে না, মেঘ ডাকা বৃষ্টি, মানে হঠাৎ করে এক জায়গায় এত বৃষ্টিপাত হয়েছে যে সেখানে ওই এলাকা একবারে বন্যা তৈরি করে দিয়েছে, ওটাকে বলা হয় মেঘ ডাকা বৃষ্টি। এবার বৃষ্টিগুলোর ফলে কি, ওই অঞ্চলের যে ফরেস্টগুলো থাকবে, সেই থাকবে এই যে পাহাড়টার মধ্যে মনে করো অনেক প্রাণী ছিল, বৃষ্টির ফলে তো ডুবে গেছে এগুলা, তার ফলে জীববৈচিত্র্য ধ্বংস। এরপরে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাঝে মাঝে কি যে বের হয়ে যায়, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। এটা কিন্তু একদম ভালো করে, এইটা পরীক্ষা না আসলেও এইটা কিন্তু আসবেই আসবে। কি? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বহিরাগত প্রজাতি কাদের বলবো? যারা আমাদের দেশের না, বিদেশ থেকে এসেছে। কি কি উদাহরণ? তোমরা রাস্তায় নিশ্চয় এইটাকে বলি মাছ, এটা কি? হাইব্রিড মাগুর। হাইব্রিড মাগুর চেনো? একটা দেশি মাগুর যেটা ছোট হয়। হাইব্রিড মাগুর কি, তুমি পায়খানা ট্যাঙ্কির মধ্যে ফেলে দাও, ওইখানেই বেঁচে থাকবে। তারপর দেখবা মেথরগুলো কি করে, আবার ওগুলোকেই নিয়ে বাজারে চলে যায়। আমাদের দিকে লোক ভাবে কি, হাইব্রিড মাগুর বাড়িতে চাষ করলে তো ওটা দেশি মাগুরই হয়ে যাবে। ব্যাপারটা না। তুমি একটা বাঘের বাচ্চাকে বাড়িতে বড় করলে কি সেটা কি সিংহ হবে? বাঘিনী থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এই হাইব্রিড মাগুরের মধ্যে অনেক দূষিত পদার্থ, যা হেভি মেটালস পাওয়া যায়, যা আমাদের ক্যান্সার তৈরি করতে সাহায্য করে। এগুলোর বাজারের মূল্য অনেক কম, 150 টাকা কেজি, 100 টাকা কেজিতে এত বড় করে দিবে, কোনোদিনও খাবে না। যদি কেউ খায় তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে যে এগুলো খাওয়া যায় না। ভারতবর্ষে এর চাষ নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ যখন এইটা এবার চাষ করলে কি হয়, নদীতে চলে যাবে। নদীতে চলে গেলে এটা কি করবে, আমাদের যে দেশি প্রজাতির মাছ, মুখগুলো কত অনেক বড় বড়, যেমন কি কি, মৌরলা মাছ, খোলসে, তেচোখা মাছ, এগুলোর ডিমগুলা যে ফুটবে না, ডিমগুলাকে খাই নিবে, যত বড় মুখের। এবার এ তো সাইজ অনেক বড়, শক্তিশালী অনেক, তার ফলে কি, এবার এই মাছগুলো যে ডিমগুলা খেয়ে নেয়, এই মাছগুলো হবে শেষ। তাহলে জীব বৈচিত্র্য ধ্বংস করতে এই বিদেশি মাছগুলো অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের বাংলাদেশ, নর্থ ইস্টের যে কান্ট্রি, আসামে ওইখানে এক ধরনের মাছ পাওয়া যায়, সাকার ফিশ। গুগলে সার্চ করবে, ইউটিউবে সার্চ করবে সাকার ফিশ। ওদের একটা নদী আছে, আমি ইউটিউবে দেখেছিলাম, বুড়িগঙ্গা, হ্যাঁ, ওই নদীতে জাল দিচ্ছে, 10 কেজি 15 কেজি শুধু সাকার মাছই উঠতেছে, অন্য কোনো মাছই নেই। কেন? সাকার মাছগুলো কেমন দেখতে বলতো? কালো রঙের দেখতে, আর ছোট্ট এরকম একটা ফিন আছে, ছোট ছোট সাইজের, মুখটা এরকম গোল, দাঁত আছে বড় বড়, আর এখানে একটা কাঁটাওয়ালা ফিন আছে, এবং গোটা শরীরটা শক্ত খোলস দ্বারা আবৃত। এই মাছটা কি করে, যত মাছের ডিম আছে সবগুলোকে খায় নেয়, অন্য মাছ পাওয়া যায় না। এই যেহেতু একাই আছে, এর বংশ বিস্তার চলতেছে পুরো দমে। এবার নদীর মধ্যে, ওই নদীর মধ্যে, নদীটা কিন্তু খুবই নোংরা, বুড়িগঙ্গা শহরের মধ্যে থাকা একটা নদী, ঢাকার মধ্যে, যার ফলে কি হয়, এ সমস্ত মাছদের খেয়ে নিচ্ছে এবং এই প্রজনন করছে, এবং এর মানে ওই পরিবেশে থাকার মানে খুব সহজে অভিযোজন করতে পারে, যেখানে খাবার নেই, অক্সিজেন কম, নোংরা জল, তারপরেও এ থাকতে পারে, বাকি মাছগুলো সেখানে থাকতে পারছে না। তাহলে এটা কি বহিরাগত প্রজাতি? এটা কেউ আমেরিকা থেকে নিয়ে, এটা সম্ভবত আফ্রিকার মাছ, আফ্রিকা থেকে কি হয়তো অ্যাকোয়ারিয়ামে নিয়ে আসছে চাষের জন্য, এ দুই একটা হয়তো নদীতে ছেড়ে দিয়েছে, বাস। বর্তমানে ওগুলো হয়তো আমাদের দিকেও চলে আসবে কিছুদিন পর, আসবেই তো, নদী তো কানেক্টেড। তিস্তা নদী কি বাংলাদেশে ব্রহ্মপুত্রের ওখানে মিশছে, তো ও ফিরে আসতে কতটা একটা গেল।
2 নাম্বার পার্থেনিয়াম। রাস্তায় চলতে চলতে দেখবে আমাদের এখানে ওভারব্রিজ ময়নাগুড়ির ওদিকে দেখবে ভর্তি পার্থেনিয়াম। এটা কোথা থেকে আসছে? মেক্সিকো থেকে আসছে। মেক্সিকো থেকে যখন আমরা গম আমদানি করতাম, হয়তো এই ফুলের একটা রেণু গমের বস্তার সঙ্গে চলে আসছে। এবার আমাদের ঝাড়টা দিতে দিতে ওই রেণুটা গিয়ে মাটিতে পড়েছে, সেখান থেকে পার্থেনিয়ামের গাছ জন্ম হয়েছে। এইবার এই যে বহিরাগত প্রজাতির, এদের যে খাদ্য শোষণ করার ক্ষমতা, বিভিন্ন পরিবেশের সঙ্গে অভিযোজন ক্ষমতা, বিভিন্ন ধরনের জলবায়ুর সহ্য করার ক্ষমতা অনেক বেশি, আর কম্পিটিশন করার মতো কেউ নেই। তার ফলে কি এরা বংশ বিস্তার করে। তুমি ময়নাগুড়ি যাও, ওভারব্রিজ থেকে শুরু করে ময়নাগুড়ি বিএড কলেজ থেকে শুরু করে একদম ময়নাগুড়ি বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে শুধু এটাই দেখতে পাবে। এইটা আর একটা ল্যান্টেনা ক্যামেরা নামে একটা গাছ, ছোট ছোট ফুল, রঙিন রঙের ফুল হয়, থোকায় থোকায় থাকে, বেশ সুন্দর দেখতে লাগে। সেগুলো কি এক্সোটিক স্পিসিস বা বহিরাগত প্রজাতি, আমাদের দেশের না। এবং এই প্রজাতিগুলো থাকার ফলে যেখানে এইটা আছে দেখবে এখানে অন্য কোনো ঘাস টাস কিছুই নেই, লোকাল প্রজাতি নেই। কারণ কি সব খাবার এই নিয়ে নিচ্ছে, ওরা কি খাবে, থাকতে পারবে না। তার ফলে কি আমাদের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। এটা গেল। এবং এর যে পরাগ রেণু আমাদের অ্যালার্জি এবং হাঁপানি রোগ সৃষ্টি করে। এটা পাশ দিয়ে যদি যাও, অবশ্যই বাড়ির পাশাপাশি যদি হয়, আগুন কেটে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, কখনো কেটে দিয়ে রাখবে না, নাহলে ওখানকার রেণু গিয়ে পড়বে, আবার গাছ হবে, আর এটা থেকে হাঁপানি হয়। লাস্ট আমাদের কি আজকের পড়ার? কচুরিপানা। রাস্তার দুপাশে নিশ্চয়ই দেখেছো কচুরিপানা। কচুরিপানা কোথা থেকে আসছে বলতো? আমাদের দেশের না, ব্রাজিল থেকে আসছে। এবার এটাকে বলা হয় টেরর অফ বেঙ্গল। টেরর মানে ওই টেরোরিস্ট টাইপের ধরে নে, আতঙ্কবাদী, আতঙ্কবাদী অফ বেঙ্গল। কি করে আমাদের পুকুরের দেখবে, যেখানে আমাদের যে রাস্তার দুই পাশে যেখানে কচুরিপানা হয়, অন্য কোনো গাছ দেখেছো? আমরা বলি না ঢ্যাপ ঢ্যাপ, ঢ্যাপগুলোও দেখতে পাবে না যেখানে কচুরিপানা আছে। তার ফলে কি হয়, আমাদের জীব বৈচিত্র্য ধ্বংস হয়েছে, আমাদের লোকাল প্রজাতি তো থাকতেই পারতেছে না। এই হচ্ছে তোমাদের জীব বৈচিত্র্য নিয়ে ক্লাস, যেখানে আমরা পড়লাম জীব বৈচিত্র্য, তার তার আমাদের যে উপযোগিতা কী বলে গুরুত্ব, তারপর আমরা পড়লাম হ্রাসের কারণগুলো। ভালো করে পড়বে, এখান থেকে বড় কোশ্চেন দিবে 3 নম্বরে 2 নম্বরের জন্য, এটা পয়েন্ট তুলে ধরবে যে চোরা শিকার এবং বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ বা অতীব ব্যবহার কীভাবে জীব বৈচিত্র্য ধ্বংস করে। 3টা পয়েন্টের জন্য 3 নম্বর। অথবা আসতে পারে জীব বৈচিত্র্যের 2টি গুরুত্ব লেখো, ওরা পয়েন্ট দিয়ে তুলে দিয়ে দিবে। খাদ্য উৎপাদনে ও ওষুধ প্রস্তুতিতে জীব বৈচিত্র্যের গুরুত্ব 3 নম্বর বা 2 নম্বরের জন্য, তখন তোমাকে লিখতে কোনটা দিবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই যে ওষুধ প্রস্তুতিতে, খাদ্য উৎপাদনে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি এই জলবায়ু নিয়ন্ত্রণটা নাও আসতে পারে, এটা ইম্পর্টেন্ট না, বাস্তুতন্ত্রটা আসতে পারে, অর্থনৈতিক গুরুত্ব বা সাহিত্য দিতে পারে। ওরা কোনটা পয়েন্ট তুলে দিবে কোনো গ্যারান্টি নেই। এরকম করে এখন দেয় না কোশ্চেন যে জীব বৈচিত্র্যের 2টি গুরুত্ব লেখো, তোমার ইচ্ছা মতো দিবে না, ওরা পয়েন্ট তুলে দিবে। এখন পয়েন্ট না জানলে কিন্তু পারবে না। এই থাকলো আজকের ক্লাস। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।